ওয়েলকাম টু এডুকেশন পুরুলিয়া। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আরাবল্লী পর্বতমালা যদি আমাদের ভারতবর্ষ থেকে মুছে যায় তাহলে কোন কোন রাজ্যগুলি কী ধরনের সমস্যার সম্মুখীন হবে এবং বর্তমানে সুপ্রিম কোর্ট একটি পদক্ষেপ নিচ্ছে এই আরাবল্লী পর্বতকে মুছে দেওয়ার জন্য। প্রথমে আমি দেখব যে আমাদের আরাবল্লী পর্বত কত দূর থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত। তো এখানে যদি আমরা দেখি, ম্যাপে যদি আমরা দেখি, তাহলে গুজরাট থেকে পানিপথ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল এই আরাবল্লী পর্বতমালা জুড়ে রয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই আরাবল্লী পর্বতমালা রয়েছে। আরাবল্লী পর্বতমালাকে যদি কেটে ফেলা হয় তাহলে বিভিন্ন রাজ্য যেমন মধ্যপ্রদেশ, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কি রাজস্থানের যে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাবে, সেক্ষেত্রে একটি বিশাল প্রভাব পড়বে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে সেগুলি ঘটবে যদি আরাবল্লী পর্বত আমাদের মানচিত্র থেকে মুছে যায়। তো তোমাদের মনে আরো প্রশ্ন আসতে পারে যে আরাবল্লী পর্বতমালা পুরা 100%-এর মধ্যে 93% কেন 100 মিটার থেকে কম হচ্ছে। এখন সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডার অনুযায়ী বলা হয়েছে যে পরিমাপ সেটা কিন্তু সমুদ্র তল থেকে বলা হয়নি। সমুদ্র তল থেকে যদি আমরা উচ্চতা মাপি আরাবল্লী পর্বতে, তাহলে এই যে চূড়াগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই চূড়াগুলি প্রতিটি 250 মিটার এবার। কিন্তু অনেকখানে কি বলা হয়েছে যে উচ্চতা 100 মিটার থেকে কম, অর্থাৎ এখানে হয়তো এই অংশটা থেকে যদি আমরা উচ্চতা মাপি তাহলে কত হবে? 98 মিটার। এখন যারা সেখানে মাইনিং করার জন্য যে সমস্ত কোম্পানি যারা রয়েছে, তারা কি করছে, কোনো হয়তো উচ্চতা অনেকটা কিছুটা কম রয়েছে, উচ্চতা 100 মিটার থেকে 110 কিংবা 120 মিটার রয়েছে, তারা কি করছে, ওই যেখান থেকে মাপ করা হচ্ছে সেখানে এরকম ভাবে মাটি ফেলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, মাটি ফেলে দেওয়ার পর সেখান থেকে উচ্চতা মাপা হচ্ছে, তখন কি হচ্ছে 100 মিটার মধ্যে সেইভাবে তারা কি করছে, এরকম ভাবে যে আরাবল্লী পর্বতমালা, সেই আরাবল্লী পর্বতমালাকে তারা কেটে ফেলছে এবং সেখানে মাইনিং করছে। ঠিক আছে, একটি পর্বতের কিংবা পাহাড়ের কিংবা কোনো বিল্ডিং এর, ঠিক আছে, বা ভূপৃষ্ঠ থেকে কোনো উড়োজাহাজ কত উপরে উঠছে বা ভূপৃষ্ঠ থেকে কোনো একটি বাড়ি কত উচ্চতায় রয়েছে, তা আমরা পরিমাপ করি সি লেভেল থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সি লেভেল অর্থাৎ আমরা সমুদ্র তল থেকে কেন মাপি? কারণ আমাদের পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রগুলি বা মহাসাগরগুলি একের সাথে আরেকটি স্পর্শ করে রয়েছে। আর আমরা জলের একটা সূত্র জানি কি, যে জলের লেভেল, জলস্তম্ভ সবসময় কি থাকে, একই উচ্চতায় থাকে সব জায়গায়। সেই কারণে সি লেভেল থেকে বা সমুদ্র তল থেকে যে কোনো জায়গার উচ্চতা পরিমাপ করা হয়। কিন্তু এখানে সম্পূর্ণ যে সুপ্রিম কোর্টের যে আদেশ, সেটা সম্পূর্ণ আলাদা রকম, যে সমুদ্র তল থেকে উচ্চতা না মাপা হলেও চলবে। অন্য কোনো জায়গা থেকে যদি পরিমাপ করে সেটির উচ্চতা 100 মিটারের থেকে কম হয় তাহলে সেটা কেটে ফেলা হবে। এরকম একটা কিন্তু প্ল্যানিং করা হয়েছে। তো এখন তোমরা যদি দেখো, আমাদের যে বিভিন্ন স্টেশন রয়েছে, বিভিন্ন রেলওয়ে যে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনও কিন্তু এরকম দেওয়া থাকে MSL, অর্থাৎ মিন সি লেভেল। ঠিক আছে, মিন সি লেভেল থেকে এই পুরুলিয়া, আমাদের দেখতে পাচ্ছি পুরুলিয়া যে জংশন, সেটা কত মিটার উচ্চতায় রয়েছে? 234, প্রায় 234.01 এত মিটার উচ্চতায় রয়েছে আমাদের পুরুলিয়া জংশন। এটা যদি তোমরা স্টেশনে দেখো, বিভিন্ন স্টেশনে যেখানে নাম দেওয়া থাকে রেলওয়ে জংশনের, সেখানে প্রতি জায়গায় কিন্তু এরকম ভাবে MSL অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে যে উচ্চতা স্টেশনের, সেটা কিন্তু দেওয়া থাকে। তো এটা আমি এই কারণেই তোমাদেরকে বললাম যে আমরা যে কোনো জায়গার আমরা যদি উচ্চতা মাপি তাহলে আমরা সমুদ্র তল থেকে মাপি। এটা আমরা 6, 7, 8 থেকে আমরা ভূগোল সাবজেক্টে পড়ে এসেছি। ঠিক আছে, তো এখানে আরাবল্লী পর্বতকে যে কেটে ফেলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা কিন্তু পরিমাপটা কিন্তু সমুদ্র লেভেল থেকে যদি হয়, তাহলে যে রায়টা হয়েছে যে 100 মিটার, তাহলে কিন্তু আরাবল্লী পর্বতে 0%ও কিন্তু কাটতে পারবে না। কারণ আরাবল্লী পর্বত সমুদ্র লেভেল থেকে
100 মিটার কিন্তু উপরে রয়েছে প্রতিটা আরাবল্লী পর্বতের প্রতিটা অংশ 100 মিটার থেকে উপরে রয়েছে। আরাবল্লী পর্বত কিভাবে বিভিন্ন রাজ্যকে যে রাজস্থানের যে মরুভূমির যে বালির ধুলো ঝড়, সেই ধুলো ঝড় থেকে কিভাবে আরাবল্লী পর্বত এই মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং দিল্লি এই শহরগুলিকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছে আরাবল্লী পর্বত রাজস্থানের ধুলোর ঝড়ের হাত থেকে। এবং কি আমরা যদি রাজস্থান ঘুরতে যাই তাহলে মেবার বা চিতোরের যে গড়, সেই চিতোরের গড় যদি আমরা দেখি তাহলে সেগুলিও এই যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এখানে সাইডে সাইডে অনেক ক্ষয়ক্ষতি বা বিভিন্ন জায়গা ভেঙে গেছে, এগুলি কিন্তু ধুলো ঝড়ের কারণে হয়েছে। এবং সেই তখনকার দিনে সেগুলি প্রচুর পরিকাঠামো ভাবে সেটা তৈরি করা হতো এই ধুলো ঝড়ের হাত থেকে বাঁচার জন্য। এখন যদি আমাদের এই আরাবল্লী পর্বত কেটে দেওয়া হয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই মধ্যপ্রদেশ, দিল্লি এবং ইউপি কিভাবে ধুলোর একটা জায়গায় পরিণত হবে এবং ধীরে ধীরে সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশ কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হবে। তো আমরা দিল্লিতে বা ইউপি বা বিভিন্ন জায়গায় যে বড় বড় তোমরা দেখেছো যে বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ, সেখানে এত বালি বা গুটি কোথা থেকে আসে বা সাপ্লাই হয়, এখানে এই যে আরাবল্লী পর্বত রয়েছে এখান থেকে বালি এবং ইটি প্রচুর পরিমাণে দিল্লিতে সাপ্লাই হয় এবং সেখানে যে বিভিন্ন বড় বড় বাড়ি, সেই বাড়িগুলি কিন্তু এইভাবেই তৈরি করা হয় এবং প্রচুর পরিমাণে সেখানে মাইনিং এর কাজ হয়। এবং প্রচুর তোমরা দেখেছো আমাদের এখানেও বিভিন্ন যে কেসার মেশিন, যেখানে সেই মেশিনগুলি সেখানে প্রচুর পরিমাণে রয়েছে, সেগুলি প্রতিনিয়তই কাজ হয়। এবং এইভাবে আগে যদি আমরা দেখি তাহলে হরিয়ানা, আমাদের রাজস্থানের যে কোর্ট, সেখানে কিন্তু একবার 27,000 পাহাড় কেটে বেআইনিভাবে 27,000 পাহাড় কেটে নেওয়া হয়েছিল এবং তার জন্য সেখানে যে কোম্পানি, সেই কোম্পানিগুলিকে প্রায় 250 করোড় টাকা কিন্তু ফাইন দেওয়া হয়েছিল। তাহলে যদি কোনো কোম্পানি 250 করোড় টাকা যদি ফাইন দেয় তাহলে তোমরা বুঝতেই পারছো যে তার মুনাফা কত ছিল। ঠিক আছে, এইভাবে আমরা যদি দেখি তাহলে এইভাবে কিন্তু আরাবল্লী পর্বত একদিন আমাদের শেষ হয়ে যাবে। এখন একটা আমি ছোট্ট ঘটনা তোমাদের বলবো যে 2013 সালে উত্তরাখণ্ডে যে বন্যা হয়েছিল, সেই বন্যার মূল কারণ কি এবং সেই বন্যায় কেমন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তরাখণ্ড এবং এই আরাবল্লী পর্বতের কি ভূমিকা ছিল সেখানে। ঠিক আছে, তো আমরা দেখলাম যে আরাবল্লী পর্বত এই গুজরাট থেকে পানিপথ পর্যন্ত আরাবল্লী পর্বত বিস্তৃত এবং এখানে আমাদের রয়েছে হিমালয় পর্বতমালা। এখানে কি রয়েছে? হিমালয় পর্বতমালা। এখন কি হয়, এই আরব সাগর থেকে মৌসুমী বায়ু এই আরাবল্লী পর্বতের দিকে বয়ে যায়। ঠিক আছে, এবং এখানে কি করে এই আরাবল্লী পর্বত একটা স্পিড ব্রেকারের কাজ করে, কার? মৌসুমী বায়ু। এবং মৌসুমী বায়ু যখন যায় তখন এই আরাবল্লী পর্বতে গিয়ে ধাক্কা লাগে এবং তার যে স্পিড সেটা একটু কম হয় এবং সেটি হিমালয় পর্বতের দিকে যায় এবং সেখানে বৃষ্টিপাত ঘটায়। এখন 2013 সালে যে ঘটনাটা ঘটেছিল সেটা মৌসুমী বায়ু আরাবল্লী পর্বতের অনেক উপরে মৌসুমী বায়ু প্রবাহিত হয়েছিল, আরাবল্লী পর্বতের অনেক উপরে। তার ফলে আরাবল্লী পর্বত মৌসুমী বায়ুকে তার যে স্পিড বা বেগ সেটা কিন্তু কম করতে পারেনি এবং তার ফলে মৌসুমী বায়ু ডাইরেক্ট গিয়ে হিমালয়ের গায়ে ধাক্কা লাগে এবং উত্তরাখণ্ডে সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং তার ফলে এই উত্তরাখণ্ডে বৃষ্টিপাত হয়েছিল। আমরা জানি তখন আমরা একটা দেখেছিলাম যে কেবলমাত্র একমাত্র মহাদেবের যে মন্দির, সেই মন্দির কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত বা সেই মন্দির ক্ষতি হয়েছিল না, কারণ আমরা বাকি সমস্ত যে উত্তরাখণ্ডের যে বিভিন্ন ঘর সেগুলি সবই পাহাড়ের উপর অবস্থিত, তাই সেখানে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মহাদেবের যে মন্দির, সেই মন্দির কিন্তু সেই সময় ক্ষতিগ্রস্ত হয়েছিল না, কারণ আমরা জানি যে মহাদেব হচ্ছে আমাদের ধ্বংসকর্তা। সেখানে সেই কারণেই হয়তো তার মন্দির সেখানে অক্ষত রয়েছিল। পর্বত
যদি আমাদের না থাকে তাহলে হিমালয় পর্বতের যে গ্লেসিয়ার, সেই গ্লেসিয়ার কিভাবে একদিন ধসের আকারে নিচে নামবে এবং এই যে বিস্তীর্ণ এলাকা উত্তরাখণ্ড এবং কি ইউপি বিহার এই শহরগুলি বা এই রাজ্যগুলি কিভাবে এই হিমালয়ের গ্লেসিয়ার বা যে বরফের বড় বড় গোলা সেগুলি কিভাবে এই শহরগুলির দিকে আসবে এবং এই শহরগুলি কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রথমে আমরা বুঝে নেব, এখানে আমাদের রয়েছে আরাবল্লী পর্বত। এখন আরাবল্লী পর্বত যদি না থাকে তাহলে ধুলো ঝড়, এই যে রাজস্থানের যে ধুলো ঝড়, সেই ধুলো ঝড় সেখানে সেই ধুলো উড়ে গিয়ে এই যে হিমালয় পর্বতমালা রয়েছে এর গায়ে কি হবে, ধীরে ধীরে বসবে। ঠিক আছে, এর গায়ে কি হবে, ধীরে ধীরে বসবে। এখন হিমালয়ের এই যে গ্লেসিয়ার, এই গ্লেসিয়ার কি কাজ করে, এই গ্লেসিয়ার কাঁচের মতো কাজ করে। ঠিক আছে, সূর্যের তাপ যখন আসে এই গ্লেসিয়ার উপর পড়ে তখন কি হয়, তখন সেই সূর্যের যে আলোক রশ্মি সেটা পুনরায় আবার ফিরে যায় বা রিফ্লেকশন হয়। তার ফলে হিমালয়ের গায়ে যে বরফ জমে আছে সেই বরফ কিন্তু গলে না। এখন কি হবে, এই বালি বা ধুলো জল এই বরফের গায়ে যে গিয়ে বসবে। এখন আমরা জানি যে বালি তাপ কিন্তু শোষণ করে, বালি কি করে, তাপ শোষণ করে। সেই কারণে বালি আমরা বিভিন্ন, যদি আমরা ভাজি কোনো ছোলা ভাজা বা কোনো ভুট্টার বীজ যখন আমরা বা মুড়ি যখন আমরা ভাজি তখন কিন্তু আমরা বালি ব্যবহার করি। কেন বালি ব্যবহার করি, কারণ বালি তাপ শোষণ করতে পারে। এখন এই বালি যখন হিমালয়ের যে পর্বত সেই বরফের গায়ে গিয়ে জমবে তখন সূর্য থেকে যে আলোক রশ্মি যে তাপ, সেই তাপ শোষণ করবে। তার ফলে এই বরফ কি হবে, গলবে। এবং এই বরফ যখন গলবে তখন নিচের যে বড় বড় বরফের চাই বা বরফের টুকরো সেগুলি কি হবে, ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে এবং তার ফলে প্রচুর পরিমাণে এই উত্তরাখণ্ডে বন্যা সৃষ্টি হবে এবং হিমালয় থেকে যে নদী, সেই নদীগুলি দিয়ে এই ইউপি বিহারের দিকে কিন্তু কি হবে, সেই প্রচুর পরিমাণে জল, বরফ তোলা জল নেমে আসবে এবং এই শহরগুলিতে কিন্তু বন্যা দেখা দিবে। তো আরাবল্লী পর্বত যদি আমাদের না থাকে তাহলে কিন্তু ইউপি বিহার এবং উত্তরাখণ্ড এই শহরগুলিতে বিভিন্ন সময় কিন্তু বন্যা দেখা দেবে বা এই শহরগুলি বন্যার সম্মুখীন হবে। দেখে নিব যে এই আরাবল্লী পর্বতমালা যদি না থাকে তাহলে দিল্লির উপর, দিল্লি যে আমাদের রাজধানী ভারতের, সেই দিল্লির উপর কি ধরনের বা দিল্লি শহরটি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। তো আরাবল্লী পর্বতমালা যদি না থাকে তাহলে দিল্লি একটি ধুলোর বাটিতে পরিণত হবে। অর্থাৎ দিল্লির যে রাস্তাঘাট, বিভিন্ন যে ফাঁকা জায়গা সেগুলিতে কি হবে, ধুলো উড়ে গিয়ে সেই ফাঁকা জায়গাগুলিতে বা রোডের যে সাইড, সেই দু সাইডে ধুলো প্রচুর পরিমাণে জমবে এবং ধুলো প্রচুর পরিমাণে জমার ফলে কি হবে, সেখানের যে টেম্পারেচার বা সেখানের যে উষ্ণতা, সেই উষ্ণতার কিন্তু একটা বিশাল প্রভাব পড়বে। কারণ বালি যেখানে থাকবে সেখানে তাপ প্রচুর পরিমাণে শোষণ করবে। সেই কারণে সেখানে গ্রীষ্মকালে, সামারের টাইম অর্থাৎ গ্রীষ্মকালে কি হবে, সেখানে টেম্পারেচার কিন্তু দিল্লির কি হবে, টেম্পারেচার হাই হবে অর্থাৎ উষ্ণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এবং ঠান্ডার সময় কি হবে, অর্থাৎ উইন্টার যখন ঠান্ডাকাল তখন কি হবে, তখন কিন্তু দিল্লির টেম্পারেচার খুবই কম হবে। গ্রীষ্মকালের সময় প্রচুর বাড়বে এবং শীতকালের সময় প্রচুর পরিমাণে কমবে। এই ধরনের টেম্পারেচার কিন্তু দিল্লিতে দেখা দেবে। আর কি হবে, ধুলো যখন প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা মিশবে, তার ফলে প্রচুর পরিমাণে ফগ সৃষ্টি হবে, প্রচুর বাতাসে ফগ সৃষ্টি হবে। এই কারণে দিল্লির যে বিমানবন্দর বা এয়ারপোর্টগুলি সেগুলিতে কিন্তু কি হবে, এরোপ্লেন ল্যান্ডিং এর ক্ষেত্রে কিন্তু কি হবে, এরোপ্লেন ল্যান্ডিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণে অসুবিধা হবে এবং দিল্লির যে টেম্পারেচার বা আবহাওয়া বা পরিবেশ তার উপর একটা বিশাল প্রভাব কিন্তু নিয়ে আসবে যদি এই আরাবল্লী পর্বতমালাকে ভেঙে ফেলে দেওয়া হয়। ভূগোলে পড়েছি, ক্লাস 10 বা 11, 12 আমরা ভূগোল সাবজেক্টে পড়েছি যে জেট বায়ু আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাতের বা রাজস্থানে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের পেছনে কিন্তু জেট বায়ুর ভূমিকা রয়েছে। এখানে সৃষ্টি হয় এবং এখান থেকে ধীরে ধীরে এই আরাবল্লী পর্বতমালায় এসে কি হয়, ধাক্কা খায়। এখন আরাবল্লী পর্বতমালায় এসে ধাক্কা খায়, তার ফলে কি হয়, রাজস্থানে
বৃষ্টিপাত হয়। এই রাজস্থানে বৃষ্টিপাত হওয়ার কারণে, কম বেশি বৃষ্টিপাত হওয়ার কারণে রাজস্থানে অন্যান্য যে মরুভূমি অঞ্চল, আমাদের পৃথিবীতে আরও অনেক মরুভূমি এরিয়া রয়েছে, সেখান থেকে এই রাজস্থানে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। কেন? কারণ এই আরাবল্লী পর্বত আছে বলে জেট বায়ু এসে এখানে ধাক্কা খায় এবং এর ফলে এখানে বৃষ্টিপাত হয়। এটা কিন্তু শীতকালে হয় এবং এই কারণেই অন্যান্য যে মরুভূমি এলাকা তার থেকে এই অঞ্চলে বেশি পরিমাণে কাঁটা জাতীয় যে গাছ, মরুভূমিতে যে গাছ জন্মায় সেই গাছ বেশি পরিমাণে এখানে দেখতে পাওয়া যায়। আরাবল্লী পর্বতমালাকে যদি ভেঙে ফেলে দেওয়া হয়, এখানে রয়েছে আমাদের আরাবল্লী পর্বতমালা, তো এদিক থেকে আসা যে জেট বায়ু, সেই জেট বায়ুর ফলে রাজস্থানে যে বৃষ্টিপাত হতো সেই বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে এবং কি হবে, এই জেট বায়ু এই মধ্যপ্রদেশের যে বিন্ধ্যাঞ্চল পর্বতমালা, সেই বিন্ধ্যাঞ্চল পর্বতমালায় কি হবে, এসে ধাক্কা লাগবে এবং মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে এবং এখানে শীতকালীন বৃষ্টিপাত হবে এবং মধ্যপ্রদেশের শীতকালীন যে ফসল, সেই ফসল প্রচুর পরিমাণে নষ্ট হবে এবং এই বৃষ্টির ফলে এই মধ্যপ্রদেশে ছোটখাটো বন্যার সৃষ্টি হতে পারে। তাহলে আরাবল্লী পর্বত আমাদের ভারতবর্ষে যে রাজস্থানে যে জেট বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত আমাদের কোথায় হবে? যদি আরাবল্লী পর্বত না থাকে, সেই বৃষ্টিপাত মধ্যপ্রদেশে হবে এবং মধ্যপ্রদেশের যে শীতকালীন ফসল, এই বৃষ্টিপাত শীতকালে হয় এবং এই ফসল প্রচুর পরিমাণে কিন্তু নষ্ট হয়। তার ফলে আমাদের একটা মধ্যপ্রদেশের যে সেই অর্থনৈতিক কিন্তু একটা প্রভাব পড়তে পারে। আরাবল্লী পর্বতমালার যে বিস্তীর্ণ বনভূমি, সেই বনভূমিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের বা বিভিন্ন রকমের পশু পাখি তারা বসবাস করত। এখন এই আরাবল্লী পর্বতমালাকে যদি ধ্বংস করা হয় বা কেটে ফেলা হয়, তাহলে এখানকার বনভূমিতে অবস্থিত যে বিভিন্ন ধরনের প্রাণী, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ছবি রেখেছি, এই প্রাণীগুলি কি হবে, তারা মারা যাবে এবং কি তারা কি হবে, বিভিন্ন দিকে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং তারা ধীরে ধীরে শহরের দিকে আসবে এবং শহরের প্রাকৃতিক যে দূষণ, সেই কারণে অনেক প্রাণী বা পাখি মারা যাবে এবং শহরাঞ্চলে বিভিন্ন যে গাড়ি বা যানবাহন চলছে রোডে, সেখানে ধাক্কা লেগে তারা মারা যেতে পারে বা অ্যাক্সিডেন্টের ফলে মারা যেতে পারে এবং কি হবে, এই যে পশু পাখি, এদের মধ্যে যে হিংস্র পশু পাখি, অর্থাৎ যারা এই হিংস্র পশু পাখি, তারা কি হবে, জনবসতি সেদিকে আসবে এবং কি হবে, মানুষের কিন্তু ক্ষতি করতে পারে, মানুষকে মেরে ফেলতে পারে এবং এর ফলে যে আরাবল্লী পর্বতমালার যে বনভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে যে প্রাণীর যে একটা সংরক্ষণ ছিল, সেটা কিন্তু কি হবে, চিরতরে আমাদের কিন্তু বিলুপ্ত হয়ে যাবে বা বিভিন্ন রকমের প্রজাতি নষ্ট হয়ে যাবে। আরাবল্লী পর্বতমালা বা এই যে আরাবল্লী পর্বত রয়েছে, এই আরাবল্লী পর্বতে বিভিন্ন কোনো একটা অংশে যদি বিভিন্ন যে মার্বেল পাথর বা বিভিন্ন পাথর যদি পাওয়া যায়, তাহলে কিন্তু কি করা হবে, সেখানে বলা আছে যে নিয়ম অনুযায়ী যে 100 মিটারের যদি কম হয়, তাহলে সেই অংশটা কিন্তু ভেঙে ফেলা যেতে পারে। এখন বা সেটি আরাবল্লী পর্বতের অংশ নয়, এখন কোনো হয়তো জায়গায় টেস্ট করে দেখা গেল যে সেখানে মার্বেল পাথরের, সেখানে প্রচুর পরিমাণে মার্বেল পাথর বা টাইলস যে পাথর, সেই পাথর রয়েছে। এখন কি করা হবে, সেখানে সেই অংশটাতে মাটি বা বালি দিয়ে সেখানকার উচ্চতা কম করা হবে এবং এইভাবে তারা কি করবে, যে বিভিন্ন কোম্পানিগুলি রয়েছে, মাইনিং কোম্পানি, তারা এইভাবেই আরাবল্লী পর্বতের যে অংশ সেগুলি কিন্তু ধ্বংস করার চেষ্টা করবে। এখন তোমাদেরকে বলে রাখি যে আমাদের জম্মু কাশ্মীর বা লাদাখ, এখানে কিন্তু আমাদের ভারতবর্ষের প্রচুর পরিমাণে এখানে খনিজ সম্পদ রয়েছে এই লাদাখ এবং এই লাদাখ বা জম্মু কাশ্মীর অঞ্চলে। লেহ বা লাদাখের যে আদিবাসী, তারা যদি পারমিশন দেয় যে সেখানে মাইনিং বা বিভিন্ন রকম করে খনিজ সম্পদ উত্তোলন করা যেতে পারে, তাহলেই কিন্তু সেখানে মাইনিং করা সম্ভব। ঠিক আছে, নতুবা কিন্তু এই লাদাখ বা জম্মু কাশ্মীরে মাইনিং কিন্তু করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সাংবিধানিক একটা নিয়ম করা হয়েছে। আর এই জম্মু কাশ্মীর বা লেহ লাদাখে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ থাকার কারণে এই নিয়মটা কিন্তু বানানো হয়েছে। আরাবল্লী পর্বতমালাকে দ্য গ্রেট গ্রিন ওয়াল
অফ ইন্ডিয়া, অর্থাৎ দ্য গ্রেট গ্রিন ওয়াল বলা হয় এই আরাবল্লী পর্বতমালাকে। তো তোমরা যারা প্রতিদিন খবর শুনো বা যারা খবর রাখো তারা জানবে যে সিঙ্গাউলি এই মধ্যপ্রদেশে সিঙ্গাউলি নামক একটা জায়গায় বর্তমানে কিছুদিন আগে প্রায় 20,000 গাছ কি হয়েছে, কাটা হয়েছে। ঠিক আছে, তো এই 20,000 গাছ কাটা হয়েছে এবং বলা হয়েছে কি যে সুপ্রিম কোর্টের যে প্ল্যান সেই অনুযায়ী কি হবে যে এই আরাবল্লী পর্বতমালার যে 100 মিটার থেকে যে নিচে বা নিচু অংশগুলি সেগুলি কেটে ফেলা হবে এবং এখানে বিস্তীর্ণ যে এরিয়া সেই এরিয়া জুড়ে প্রায় 5 কিলোমিটার, বলা হয়েছে প্রায় 5 কিলোমিটার জায়গা চৌড়া ও জায়গা চৌড়া 5 কিলোমিটার, প্রায় 5 কিলোমিটার চৌড়া জায়গা জুড়ে বিস্তীর্ণ বনভূমি বা গাছ বৃক্ষরোপণ করা হবে। এখন প্রায় কয়েক কোটি বছর আগে থেকে অবস্থিত বা রয়েছে আমাদের এই আরাবল্লী পর্বতমালা। একে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে প্রাকৃতিক একটা বিরাট প্রভাব পড়বে এবং প্রাকৃতিক একটা চেঞ্জ আসবে আমাদের ভারতবর্ষের মধ্যে। এবং এই 5 কিলোমিটার এরিয়া জুড়ে যে গাছ লাগানোর যে প্রস্তাব সেটা কিন্তু আমাদের এই আরাবল্লী পর্বতমালাকে যদি ভেঙে ফেলা হয় তার থেকে কিন্তু পারফেক্ট বা তার থেকে ভালো কিছু নাও হতে পারে। তাই আমাদের উচিত প্রাকৃতিক যে সম্পদ তাকে নষ্ট না করা, তাকে রক্ষা করা। এই নিয়ে সকলকে বা সমস্ত আমাদের ভারতবর্ষে যত যে স্টেট রয়েছে সেগুলিকে একসাথে দলবদ্ধভাবে এর বিরুদ্ধে আন্দোলন করা উচিত। আশা করি এই আরাবল্লী পর্বতের যে সুপ্রিম কোর্টের যে প্ল্যানিং সেই প্ল্যানিং আমি তোমাদের অনেকটা বোঝাতে পারলাম এবং আরাবল্লী পর্বত সম্পর্কে অনেক ধারণা তোমরা পেলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি দেখার জন্য।